এর আগে আমরা যেগুলো শিখছি এর ভিতরে আছে HTML, তারপরে হলো CSS, এরপর আমরা বুটস্ট্র্যাপ শিখছি, কিন্তু বুটস্ট্র্যাপটা হলো CSS এবং জাভাস্ক্রিপ্টের একটা মিশ্রণ আপনি বলতে পারেন। ঠিক আছে, মানে এখানে জাভাস্ক্রিপ্টের কাজও বুটস্ট্র্যাপে কিছু কাজ করে দেয়। তো বুটস্ট্র্যাপটা আমরা নাই লিখলাম। ধরেন আমরা এখানে শিখছি কি কি, HTML এবং CSS আমরা শিখছি। এখন এই দুটো শেখার ফলে আমাদের কি হয়েছে, জাস্ট যদি এখানে আমরা একটু দেখি, জাভাস্ক্রিপ্টের আগে বিষয় দেখেন, এখানে যখন আপনি এখানে একটা ইমেজ ব্যবহার করেছি, এজন্য জাস্ট দেখেন যে HTML যখন আমরা শিখি, HTMLটা জাস্ট স্ট্রাকচারটা দাঁড় করানো হয়। CSS দ্বারা কি করানো হচ্ছে, জাস্ট ফর একটা আপনার একটা মানে অবমূর্তিটা একটু রঙিন করা আছে, কালার করা আছে, আপনার জাস্ট এক কথায় আপনাকে একটা মানে অবয়বটা আনা হচ্ছে, সুন্দর একটা অবয়ব দেওয়া আছে। আর জেএসটা কেন ব্যবহার করতে হবে, জেএস করলে কি হচ্ছে, জেএসটা একটা আপনি যে HTML CSS যে দুটো ব্যবহার করেছেন, HTML এর স্ট্রাকচার হয়েছে, CSS এর স্টাইল হয়েছে, এখন জেএসএস এ কি হবে, বিহেভিয়ারটা হবে। ধরেন যখন আপনি একটা পুতুল কিনে নিয়ে আনলেন, এখন পুতুলটা কিন্তু নড়াচড়া করতে পারে না বা কথা বলতে পারে না। এখানে যদি জাভাস্ক্রিপ্ট আপনি ব্যবহার করেন পুতুলে, তখন কি হবে, বা রোবটের কথা আপনি ভাবেন, তখন কিন্তু সে কি করতে পারবে, সে তার ইন্টারাকশনটা আলাদা করতে পারবে। সে হয়তো কথা বলার অপশন আপনি ব্যবহার করলে কথা বলতে পারবে। ঠিক যেমন ধরেন যে আপনার একটা বিল্ডিং এর কথা ভাবেন, যে আপনার একটা বিল্ডিং আছে, এখন বিল্ডিংটায় ধরেন একটা আপনার ইলেকট্রিক মোটর আপনি লাগায় রাখছেন, কিন্তু দেখা যায় যে মোটরটা আপনার প্রত্যেক দিন পানি ওঠানো লাগে। এখন পানি ওঠানোর জন্য আপনি দুইটা তিনটা অপশন ব্যবহার করতে পারেন। এমন হতে পারে যে পানি ওঠানোর জন্য আপনি একটা মানুষ রাখতে পারেন, যে যখন আপনার উপরের ট্যাঙ্কে পানি কমে যাবে, তখন সে কি করবে, পানিটা সে মোটরের সুইচটা অন করে আবার পানিটা পূর্ণ করবে। যখন পানি পূর্ণ হয়ে যাবে সে মোটরের সুইচ বন্ধ করবে। তার কাজ হলো এটাই। কিন্তু এটা যদি আপনি জাভাস্ক্রিপ্টে এই কাজটা করতে পারেন, কিভাবে, আপনি যে জাভাস্ক্রিপ্টে ফাংশন ব্যবহার করলেন, করার পরে আপনি বললেন যদি মোটরের পানি মানে উপরের ট্যাঙ্কে পানি না থাকে, সুইচ অন হবে, তখন সেটা অন হবে। আবার ট্যাঙ্কের পানি ফুল হয়ে গেলে কি হবে, সুইচটা বন্ধ হবে। তো এরকম কিছু কাজ, যেমন আমাদের ওয়েবসাইটে একটা বিষয় ভাবেন, যে আপনার একটা ওয়েবসাইট আছে, যে অ্যামাজনের কথা ভাবেন, অ্যামাজনের ওয়েবসাইটে যে টাইমটা শো করে, তাই এই যে টাইমের ব্যাপারটা ভাবেন, এখন সারা পৃথিবী তো টাইম এক না, লোকেশন অনুযায়ী প্রত্যেক 4 ডিগ্রিতে 1 মিনিটের সময়ের তারতম্য ঘটে। তাই সারা পৃথিবীর টাইমটা আপনাকে যদি চেঞ্জ করতে চান আপনি, তাহলে আপনার কতজন ডেভেলপার লাগবে। কিন্তু আপনি এই কাজটা করতেছেন কিভাবে, যে আপনি ড্র্যাগ এটা সেট করে দিয়েছেন যে এই লোকেশনে টাইম এই থাকবে, এই লোকেশনে টাইম এই থাকবে। অর্থাৎ এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট করছে। জাভাস্ক্রিপ্ট আপনাকে আপনার ওয়েবসাইটটাকে যেমন একজন মানুষকে ইন্টারাক্টিভ করে, ঠিক জাভাস্ক্রিপ্ট এভাবে ইন্টারাক্টিভ করছে। ধরুন আপনার মানুষের কথা যদি ভাবা হয়, মানুষের যে অবয়বটা আমরা দেখি, আমাদের মানুষের ভিতর যে নার্ভ সিস্টেমটা আছে, নার্ভ সিস্টেম আমরা যেমন হাতের আঙুলটা উপরের দিকে উঠাই বা হাতটা উপরের দিকে ওঠাই, আমরা দেখতে পাই না যে আসলে কিভাবে ওঠে। কিন্তু আমাদের নার্ভ সিস্টেম যদি অকেজ হয়ে যায়, নার্ভ সিস্টেমটা আমরা দেখতে পাই না, কিন্তু যদি এটা অকেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হাতটা উপরে উঠবে না বা নিচে আমরা নামাতে পারবো না। তাহলে জাভাস্ক্রিপ্ট মূলত কাজ করছে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই দিকেই জাভাস্ক্রিপ্ট কাজ করে। তবে মূলত জাভাস্ক্রিপ্ট কাজটা হলো ইন্টারেক্টিভিটি বাড়ানো, অর্থাৎ বিহেভিয়ার দেওয়া আর কি। একজন মানুষ তার কয়টা আচরণ হতে পারে, সে কি কি করতে পারে, সেই কাজগুলো জাস্ট সিএসএস দিয়ে আপনি একটাই স্টাইল দিচ্ছেন। কিন্তু জাভাস্ক্রিপ্ট কি করছে, এই স্টাইল যদি আপনি চেঞ্জ করতে চান, জাভাস্ক্রিপ্ট এই স্টাইলকে বিভিন্ন স্টাইলে রূপান্তর করতে পারে। ধরেন আপনি বললেন যে এই টাইমই এই স্টাইল হবে, আবার বললেন যে এই স্ক্রিনে যায় এই স্টাইল হবে, এরকম মানে বিভিন্ন কন্ডিশন আপনি দিয়ে দিচ্ছেন জাভাস্ক্রিপ্ট সাহায্য। তাহলে কি আছে, আপনি সিএসএস দিয়ে একটা স্টাইল দিচ্ছেন, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ইচ্ছা করলে আপনি যে কোনো কিছু, শুধু স্টাইল না, আপনি বলছেন যে এই টাইমে এটা অ্যানিমেশন হবে, এই টাইমে ফন্ট সাইজটা ছোট হয়ে যাবে, এগুলো সবই আপনি জাভাস্ক্রিপ্টে করতে পারছেন। এখন যদি আমরা বলি যে জাভাস্ক্রিপ্ট আসলে কি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, আমি আশা করি আপনারা ইন্টারনেট থেকে অনেকগুলো দেখে নিছেন বা দেখবেন। জাভাস্ক্রিপ্টটা হলো টেক্সট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টটা হলো টেক্সট বেসড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, আর যেটা ব্যবহার হয় ক্লায়েন্ট সাইড অথবা সার্ভার সাইড দুইটাই দিকেই ব্যবহার হয়।
ক্লায়েন্ট সাইডে ব্যবহার হবে, সার্ভার সাইডে ব্যবহার হবে। আচ্ছা, যেটা একটা ওয়েব পেজকে ইন্টারাক্টিভ করে, ইন্টারাক্টিভ মানে তো বুঝলেন, যে ধরেন একটা মানুষ, আপনি একটা পুতুলের কথা ভাবেন, পুতুলটা জাস্ট কিছু নড়াচড়া করতে পারে না। একটা রোবটের কথা ভাবেন, রোবটের ভিতর যে প্রোগ্রাম করা থাকে সেই প্রোগ্রাম অনুযায়ী পুতুল আচরণ করতে পারে। সে রোবটকে আপনি যদি একটা জাস্ট খেলনা পুতুল, মানে তো সে তার ভেতর যদি কোনো প্রোগ্রাম না করা থাকে, যদি কোনো কিছুই না থাকে, তাহলে তো শুধু অবয়বটা দেখতে হবে, সে কিছুই করতে পারবে না। কিন্তু যদি একটা রোবটের কথা ভাবেন, তাহলে রোবটের ভিতরে কিন্তু একটা প্রোগ্রাম করা থাকে, সেই প্রোগ্রাম অনুযায়ী সে কাজ করতে পারে। হোয়ার HTML and CSS give a structure and style web page, মানে বলা হচ্ছে HTML and CSS আর ল্যাঙ্গুয়েজ দ্যাট গিভ এ স্ট্রাকচার এন্ড স্টাইল ওয়েব পেজ, মানে CSS এবং জাভাস্ক্রিপ্ট, CSS এবং HTML ল্যাঙ্গুয়েজের সেটা আর কি ওয়েব পেজের স্টাইল দেওয়া আর কি, গিভ এ স্ট্রাকচার একটা গঠন প্রণালী দেয়, অথবা ওয়েব পেজের একটা স্টাইল দিতে পারে। জাভাস্ক্রিপ্ট গিভস ওয়েব পেজ ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্টস দ্যাট এঙ্গেজ এ ইউজার, মানে এক কথায় জাভাস্ক্রিপ্ট HTML পেজের এলিমেন্টকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারে। আর এলিমেন্ট বলতে তো কি আপনারা বুঝেন। সেখানে একটা বিশেষ স্মরণীয়, জাভাস্ক্রিপ্ট ট্যাগকে এলিমেন্ট বলা হয়। জাভাস্ক্রিপ্ট আমরা HTML যে ট্যাগ বুঝছি, জাভাস্ক্রিপ্টে এসে এই ট্যাগকে আমরা এলিমেন্ট বলবো, ঠিক আছে। এখানে জাভাস্ক্রিপ্ট ট্যাগকে এলিমেন্ট বলে। আর বডিকে ডকুমেন্ট বলা হয়। জাভাস্ক্রিপ্টে বডি বলতে ব্যবহার করা হয় ডকুমেন্ট, মানে জাভাস্ক্রিপ্ট বডি বলা হয় না, এটাকে ডকুমেন্ট বলা হয়। তাহলে এখানে দুটো পিকচার দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। তারপর আরও যদি আমি দেখি, ওয়েব পেজের ভিতরে যদি আপনি দেখেন, HTML কি করছে, কন্টেন্ট অ্যান্ড স্ট্রাকচার ব্যবহার করছে। CSS কি করতে, প্রেজেন্টেশন দিচ্ছে, যেমন আমরা ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, এই সমস্তগুলো আমরা কি করতে CSS দিয়ে দিতে পারি। জাভাস্ক্রিপ্ট কি করছে, আপনার ডাইনামিক ডিসপ্লে দিচ্ছে, ডিসপ্লেটা ডাইনামিক হচ্ছে। ধরেন আপনি যখন একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনটা তো একটা ডিসপ্লের জন্য করবেন না, সেটা মোবাইল ইউজ হতে পারে, সেটা আপনার কম্পিউটারে ইউজ হতে পারে, সেটা ট্যাবে ইউজ হতে পারে, সেটা রেটিনা ডিসপ্লেতে ইউজ হতে পারে। তাই এরকম বিভিন্ন ডিসপ্লে আপনার ইউজ করার জন্য সেখানে জাভাস্ক্রিপ্ট আপনাকে প্রত্যেকটা ডিসপ্লের মতো সাইজ করে CSSটা তৈরি করে দেবে। যে এখন মোবাইলে ইউজ হচ্ছে, তাহলে মোবাইলের জন্য এই CSS লাগবে। এখন রেটিনা ডিসপ্লে ইউজ হচ্ছে, তাহলে রেটিনা ডিসপ্লের জন্য এই CSSটা ইউজ করার দরকার। এরপর আমি আরও একটা পিকচার দিয়েছি, যেমন দেখেন একটা গাড়ির জাস্ট প্রথম কাঠামোটা HTML দিয়ে হচ্ছে, CSS দিয়ে হচ্ছে তার কালার এবং স্টাইল, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করছে, ধরেন আপনি গাড়িটা যখন চালাবেন তখন কিন্তু তার হুইলটা ঘোরানো লাগবে বা ব্রেক করা লাগবে। এই সমস্ত কাজগুলো আপনি কি করছেন, এখানে একটা ফাংশন করা, এই কাজগুলো করছে জাভাস্ক্রিপ্ট। এরপরে কি আছে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ স্টেটমেন্ট টু বি এক্সিকিউট বাই এ কম্পিউটার, মানে জাভাস্ক্রিপ্টের যে প্রোগ্রামটা করা থাকে, এই প্রোগ্রামটা লিস্ট অফ কম্পোনেন্ট, মানে অনেকগুলো, এক কথায় এখানে যে স্টেটমেন্টগুলো থাকবে বা কম্পোনেন্টগুলো থাকবে, এই স্টেটমেন্টগুলো ধারাবাহিকভাবে এক্সিকিউট হবে। কিভাবে, ধরেন আপনার একটা প্রোগ্রাম করা থাকলো, তারপর জাভাস্ক্রিপ্টের শুরু থেকে, এমনি বিশেষ করে বেশিরভাগ বলতে আমি যতগুলো প্রোগ্রাম এখানে জানি, বিশেষ করে পিএসপি, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট, লারাভেল, এগুলো সব প্রথম থেকে শুরু হয়। কাজটা শুরু হবে আপনার প্রথম থেকে। যদি কোনো কনস্ট্যান্ট না ব্যবহার করা থাকে, নির্দিষ্ট কোনো কাজ না থাকে, তাহলে বিশেষ করে প্রোগ্রামগুলো লিস্ট, মানে প্রথম থেকে শুরু হয়ে একটা ধারাবাহিক কাজগুলো সে করে আসবে, প্রথম থেকে শেষে দেখে সে যাবে। কিন্তু এটা আমরা কম্পিউটার এত মিলি সেকেন্ডের ভিতর করে, যেটার জন্য আমরা বুঝি না যে আসলে সে দ্রুত যায় বলে আমাদের কাছে খুব তাড়াতাড়ি রেজাল্টটা আর কি আসে। তাহলে আমি আপনি ক্লাস চাপলেন, তাই ক্লাস চাপলে কি আসছে, আপনার যে গাড়ির যে রান যেটা হচ্ছিল, মানে যেভাবে গাড়িটা চলছিল, সেখানে কিন্তু পাওয়ারটা কমে যাচ্ছে যখন আপনি ক্লাসটা ব্যবহার করছেন। আবার ঠিক যখন আপনি ব্রেক করছেন, তা ব্রেক যখন আমরা করি তখন আমরা কি করি, আগে গিয়ারটা কমাই। তার মানে কি, আমাদের ব্রেকের সাথে কিন্তু গিয়ারের একটা ইন্টারাকশন রয়েছে, যে গিয়ার বাড়ানো বা আমাদের এক কথায় আমরা যখন পিক আপটা যত বেশি উঠাই, তার মানে কি গাড়িটা তত বেশি চলবে, বা গিয়ারটা আমরা যত বাড়াই গাড়িটা তত বেশি চলবে। এখন আমার ব্রেক করার দরকার, তাহলে ব্রেকটা কিন্তু ওই গিয়ার বা পিক আপের সাথে ইন্টারাকশন রয়েছে। কিভাবে, আপনি যদি গিয়ারও বাড়ান, আবার পিক আপও বাড়ান, আবার এদিকে ব্রেকও করেন, তাহলে তো হবে না। আপনাকে গিয়ারটা কমাতে হবে, পিক আপটা কমাতে হবে, ব্রেক করতে হবে, তাহলে কি হবে, গাড়ির স্পিডটা কমবে। তার মানে কি হলো, এখানে আপনার ব্রেকের সাথে এই দুটো ফাংশনের একটা ইন্টারাকশন রয়েছে। তো যদি একসাথে দুইটা ফাংশন পাই, যে একটা ফাংশনের কাজ না হলে অন্য একটা ফাংশনে যাবে না। যেমন ধরেন আপনি সরল অঙ্ক করবেন, তা সরল অঙ্ক করতে গেলে আপনাকে যখন অনেকগুলো অপারেটর থাকে, তখন আপনি কি করেন, যে আপনার
যে সরল অঙ্কের যে সূত্র অনুযায়ী আপনি প্রথম যে আগের কাজটা আগে পরের কাজটা পরে এগুলো করে একটা পরে একটা রেজাল্ট আপনি নিয়ে আসেন। তা কম্পিউটার থেকে একই কাজ করবে, যেখানে যে কাজটা আগে করার দরকার মানে সে অটোমেটিক কাজগুলো করে আসবে। যদি একসাথে দুটো ফাংশন, একটা ফাংশন আরেকটা ফাংশনও নেস্টেড থাকে, তাহলে সেই নেস্টেড ফাংশনের কাজটা করে সে করে কাজটা শেষ করবে, না হলে সে আবার রিটার্ন করে গড়ায় যাবে। তো যাক, এগুলো আমরা ফাংশন করার সময় এগুলো দেখবো। তাহলে এখানে আমরা আরেকটা বিষয় বুঝলাম যে স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে এগুলো লিস্ট অফ কমেন্ট, মানে যেগুলো অনেকগুলো কমেন্টস যেগুলো এক্সিকিউট করে কি অটোমেটেড প্রসেস, ধারাবাহিক একটা প্রক্রিয়া এসে কাজ করে। আচ্ছা, এখানে আমরা সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট টেক্সট, এখানে ক্লায়েন্ট সাইড অ্যান্ড সার্ভার সাইড। এখানে ক্লায়েন্ট সাইড বলতে কম্পিউটার ডিসপ্লেটা ব্রাউজার অ্যাডজাস্ট করে নিয়েছে, অর্থাৎ এখানে তাহলে আমি কম্পিউটারে ইউজ করছি, এখানে আমার ডিসপ্লে কম্পিউটার অ্যাডজাস্ট করবে ব্রাউজারের সাহায্য। তাহলে মূল বিষয় আমরা যেটা ব্যবহার করছি, আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করছি ওয়েবসাইটটা এখানে, তাহলে আমাদের ক্লায়েন্ট সাইড বলতে তাহলে কি বোঝানো আছে, তাহলে এখানে আমাদের ব্রাউজারকে কিন্তু ক্লায়েন্ট সাইড বলা হচ্ছে। ক্লায়েন্ট সাইড বলতে আমাদের কাকে বলা হয়েছে, ব্রাউজার। যেমন ব্রাউজার কি কি হতে পারে, গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, মাইক্রোসফট এজ হতে পারে, সাফারি হতে পারে, এইগুলো হলো আমাদের ক্লায়েন্ট। তাহলে আমাদের যখন ওয়েবসাইট বানাতে হবে তখন আমাদের টার্গেটে ক্লায়েন্ট সাইড অর্থাৎ এই ব্রাউজারগুলো থাকবে। আর এই ব্রাউজারগুলোর সাহায্যে যে ইউজ করে, মোবাইলে ইউজ করুক, কম্পিউটারে ইউজ করুক, যেখানে ইউজ করুক, এই ব্রাউজারগুলোর সাহায্যে কিন্তু ইউজ করতে হবে। তা আমাদের ক্লায়েন্ট সাইড বলতে তাহলে কোনটা হচ্ছে, যে আমাদের ব্রাউজারগুলো আছে। আর সার্ভার সাইড বলতে সার্ভার, যেমন দেখা যাচ্ছে আমরা পিএসপি যখন ব্যবহার করছি তখন আমাদের একটা সার্ভার, লোকাল সার্ভার ইউজ করতে হয়েছে, এইগুলো ডিরেক্ট কম্পিউটারে আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে আপনাকে ক্লায়েন্ট বলতে যেমন দেখেন জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা ডিরেক্ট কম্পিউটারে এটা মানে এখানে কোনো সার্ভার ছাড়াই আমরা জাভাস্ক্রিপ্ট রান করাতে পারি। কিন্তু আপনি যদি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের কথা বলেন, যেমন পিএসপির কথা, আপনি এখানে কি করতে হবে, আপনাকে যে কোনো একটা সার্ভারে তাদের ডেটাগুলো রাখতে হবে, রাখে সেই কোড মানে আপনার কোডগুলো বা আপনার র কোডগুলো একটা সার্ভারে রেখে সেই সার্ভার থেকে এগুলো রান করাতে হবে। যেমন এখানে আমি কয়েকটা ইমেজ অবশ্য ব্যবহার করছি এর জন্য। জাভাস্ক্রিপ্ট দুই ধরনের স্ক্রিপ্ট লেখা হয়, একটা হলো ক্লায়েন্ট সাইড আর একটা হলো সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইড ব্রাউজারকে বলে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এগুলো হলো আর কি ক্লায়েন্ট সাইড। সাধারণত এন্ড ইউজাররাই এটাই ব্যবহার করে, মানে এন্ড ইউজার বলতে যারা আমাদের ওয়েবসাইট বা কিছু ব্যবহার করবে তারা এগুলো ব্যবহার করেই কিন্তু তারা আর কি আমাদের প্রোডাক্টটা দেখবে। সেবা নিলে ক্লায়েন্ট সাইড বলে, মানে এখানে আরও একটা বৈশিষ্ট্য বলা যায়, সাধারণত ক্লায়েন্ট সাইডের মাধ্যমে সেবাটা নেওয়া হয়, সেবাটা দেওয়া হয় ব্রাউজারের মাধ্যমে। সার্ভার সাইড, দ্য মোস্ট পপুলার সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক ইনক্লুড পিএসপি, ASP.NET, Node.js, জাভা, রুবি, এগুলো আর কি আপনার, অ্যান্ড পাইথন, এগুলো হলো আপনার সার্ভার সাইড স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ। আর দিস স্ক্রিপ্ট রান টু ওয়েব সার্ভার অ্যান্ড রেসপন্ড ক্লায়েন্ট রিকোয়েস্ট ভাই HTTP, মানে HTTP রিকোয়েস্টের মাধ্যমে আর কি সার্ভার থেকে আপনি ডেটাগুলো নিয়ে আসতে পারেন। তাহলে সবথেকে কয়েকটা আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ জন্য পরিচিত কী কী আছে, পিএসপি, ASP.NET, এখন বর্তমানে পাইথন উপরে আছে, আমার এটা আগে নোট করা ছিল। পিএসপি, ASP.NET, Node.js, Node.js হলো জাভাস্ক্রিপ্টের, মানে জাভাস্ক্রিপ্ট অনেকগুলোই রয়েছে, যেমন Node.js তার মধ্যে একটা। জাভা কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে আলাদা, ঠিক আছে। তবে রুবি আছে, পাল আছে, পাইথন আছে, তবে এটা একটা কোনোটা থেকে কম নাই, হলো মেন বিষয়। দিস স্ক্রিপ্ট রান অন এ ওয়েব সার্ভার, মানে এই স্ক্রিপ্টগুলো কোথায় রান হবে, ওয়েব সার্ভারে রান হবে। যেমন আপনি ওয়ার্ডপ্রেস যদি রান করাতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা সার্ভারে রান করাতে হবে, বা আপনার কম্পিউটার যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কম্পিউটারে একটা সার্ভার লাগবে, তাছাড়া আপনি রান করাতে পারবেন না। আচ্ছা, এখানে যদি এখানে পিকচার দেওয়া হয়, এখানে সার্ভার বলতে সার্ভার একটা ডেটাবেজ আছে, তাকে সেখানে আমরা যেমন একটা কম্পিউটারে সার্ভার ক্রিয়েট করছি, সেখানে সার্ভার ক্রিয়েট আছে, সেখান থেকে আপনি জাস্ট ক্লায়েন্ট বলতে এখানে কম্পিউটার বোঝানো হচ্ছে, বা আপনার ট্যাব বলতে পারেন, ঠিক আছে। যখন আপনি কম্পিউটারের সাহায্যে কম্পিউটার ব্রাউজারের মাধ্যমে আপনি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, HTTP রিকোয়েস্ট, সেটা আপনার সার্ভারে যাচ্ছে, সেখান থেকে সার্ভার আপনাকে, যেমন ধরেন একটা উদাহরণ যদি দেওয়া যায়, আপনি প্রথম যখন মেইলে ঢোকেন তাহলে আপনি কি করছেন, মেইলে যে আপনি লগ ইন পাসওয়ার্ড দিচ্ছেন, দেওয়ার পরে এই রিকোয়েস্টটা আপনার রিকোয়েস্টটা সার্ভারে যাচ্ছে, গুগলে যে সার্ভার আছে সার্ভারে যাচ্ছে, যাওয়ার পরে আপনি যদি ভ্যালিডেশন হয় মানে ভ্যালিড হন, তাহলে আবার সার্ভার আপনাকে পাল্টা দেখাচ্ছে না, ঠিক আছে আপনি আমাদের সার্ভারে ঢুকো, মানে আপনার কম্পিউটার দিয়ে আমাদের ডেটাবেজে আপনি ঢুকতে পারবেন, এগুলো কথা, বা আপনার মেইলে আপনি ঢুকতে পারবেন।
মানে আপনাকে একটা মাধ্যম ব্যবহার করা আছে, সার্ভার এক জায়গায় রয়েছে এবং ক্লায়েন্ট আপনি আরেক জায়গায় রয়েছেন, এখানে মাধ্যম হিসেবে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন। তো এখানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর জন্য কয়েকটা ল্যাঙ্গুয়েজ যেমন জেএস, রিয়াক্ট এগুলো ব্যবহার হয়। এরপরে পাইথন তো আছে। আর কয়েকটা সহজ উদাহরণ দেওয়া যায়, যে এখানে দেখেন যে এটা হলো সার্ভার, এখানে ইন্টারনেটের মাধ্যমে আপনার ক্লায়েন্ট সেবা পাচ্ছে। আচ্ছা, এরপরের যে বিষয়, জাভাস্ক্রিপ্ট মূলত 3টে জিনিস নিয়ে তৈরি। আরও একটা করি, এখানে ঘুরবে না কোনো, মানে কোনো লোড নেওয়ার দরকার নেই, আপনি লিখবেন চলে আসবে, লিখবেন চলে আসবে, মানে কিছু না কিছু ডেটা দিবেন, সাথে সাথে আপনার পেজ কোনো লোড হয় না রিয়াক্ট জেএসে। তো এটাও কিন্তু একটা জেএস, তাহলে রিয়াক্ট জেএস, নোড জেএস আমরা এখন জাভাস্ক্রিপ্ট করছি। এখন এখানে জাভাস্ক্রিপ্ট মূলত 3টে জিনিস নিয়ে তৈরি। এক নম্বর হলো ইসিএমএ স্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মূল অংশ। এর ভিতর রয়েছে মনে করেন যে ফাংশন রয়েছে, ডেটা রয়েছে, ভেরিয়েবল, এই সহজগুলো বোঝানো আছে, ছোট ছোট বিষয়গুলো, মানে একেবারে যেটা কোর জাভাস্ক্রিপ্টে ছিল। ডম মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল, যেটা এইচটিএমএল ফাইলকে বোঝানো হচ্ছে। আর বিওএম বোম মানে ব্রাউজার অবজেক্ট মডেল। এই 3টে বিষয় নিয়ে জাভাস্ক্রিপ্ট মূলত কাজ করবে। ভেরিয়েবল ব্যবহার করা স্টোর ডেটা, মানে ডেটা সংরক্ষণের জন্য। দেয়ার প্লেস হোল্ডার টু সার্টেন ভ্যালু, তারা মানে একটা ভ্যালুর পরিবর্তে বোঝে, নির্দিষ্ট কোনো ভ্যালুর পরিবর্তে বোঝে। যেমন এখানে যদি আমরা এখন এক্সাম্পলে যাই, ধরেন এখানে আমি লিখলাম, আর জাভাস্ক্রিপ্ট শুরু করতে স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে, যেমন আমরা এইচটিএমএল শুরু করার জন্য আমরা এইচটিএমএল এর এলিমেন্টগুলো বডি ট্যাগের মধ্যে আমরা লিখি। তা জাভাস্ক্রিপ্ট আমাদের ব্যবহার করতে হবে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। তো এখানে দেখেন, যদি আমরা একটা ভেরিয়েবল লিখি, ভেরিয়েবলটা অবশ্যই আপনাকে var কিওয়ার্ড ব্যবহার করে লিখতে হবে। ধরুন আমি লিখলাম var ledp ইজ ইকুয়াল টু, ধরেন আমি লিখলাম যে ব্যাস 10, কি লিখলাম আমি, বা আমি লিখলাম যে ইট ইজ BATCH ব্যাস 10 অফ গাজীপুর, এরকম একটা কিছু আমি লিখলাম। অবশ্য জাভাস্ক্রিপ্ট আপনাকে প্রত্যেকটা স্টেটমেন্টের লাস্টে অবশ্য সেমিকোলন ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে কি আছে, আপনাকে একটা, আমরা এখানে দেখেন, এখানে মেন বিষয়টা দেখেন, একটা ভেরিয়েবল মানে এর ভিতরে ডেটা আছে, এর ভিতর কোন ডেটাগুলো আছে, ইট ইজ ব্যাচ 10 অফ গাজীপুর, এই ডেটাগুলো এখন কিসের ভিতরে আছে, এলইডিপির ভিতরে। এইটি এলইডিপির ভিতরে রাখার কারণ, মনে করেন আপনার বারবার যদি এই সেন্টেন্সটা ব্যবহার করার দরকার হয়, তাহলে তো আপনাকে বারবার লিখতে হবে। আর যেখানে এখানে ভেরিয়েবলটা কি হচ্ছে, এখানে একটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং ছোট। ধরেন আপনি এরকমভাবে আবার বোঝেন, ধরেন আমি লিখব যে var মনে করেন p ইজ ইকুয়াল টু 3.1416 এরকম ড্যাশ ড্যাশ আরও অনেক সংখ্যা। এখন এই যে সংখ্যাটা রয়েছে, এখন আপনি যখন একটা ম্যাথ করবেন, এখন তখন কি আপনি বারবার যদি এই পাইর মানটা ব্যবহার করা লাগে, আপনি কি বারবার এই মানটা ব্যবহার করবেন, না শুধু পি ব্যবহার করবেন? আপনার একটা প্রোগ্রাম করা, তো এই কারণে সুবিধার্থে এখানে ভেরিয়েবল ব্যবহার করা হয়। তাহলে ভেরিয়েবল মূলত কেন ব্যবহার করা হয়? ভেরিয়েবলটা মূলত ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। এটা জাভাস্ক্রিপ্টের একটা রুলস বলতে পারেন। তবে এখানে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে ডেটাগুলো স্টোর করার জন্য। যেমন কয়েক ধরনের ডেটা আছে, তার ভেতরে যদি আপনি স্ট্রিং ডেটা ব্যবহার করেন, যেমন আমরা প্রথম 9 নম্বর লাইনে যে ডেটাটা ব্যবহার করছি স্ট্রিং। স্ট্রিং বলতে আমরা যেমন নাম্বার বলতে, এটা তো আমরা বুঝি যে এটা নাম্বার, আর এটা হলো কি স্ট্রিং। তাহলে স্ট্রিংটা ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্য আপনাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। ধরেন আপনি এখানে অনেকগুলো ডেটা রাখবেন, কিন্তু প্রত্যেকটা ডেটা এখানে কি করতে হবে, আপনাকে স্ট্রিং যতগুলো আছে, মানে এক কথায় টেক্সট বলতে পারেন আপনি সিম্পলি, এগুলো সব আপনাকে কি করতে হবে, একটা কোটেশনের ভিতর আপনাকে রাখতে হবে। তাহলে আমরা ভেরিয়েবল বুঝলাম। ভেরিয়েবল বলতে, ভেরিয়েবলের কাজ কি, ভেরিয়েবল মূলত ডেটা স্টোর করে। ভেরিয়েবল মূলত ব্যবহার হয় ডেটা স্টোর করার জন্য, মানে এখানে একটা কিছু মেমোরি আর কি, চলক বলা হয় বাংলায় এটা। তো এখানে আপনার এই ডেটাটা এখন আমাদের কোথায় আছে, এলইডিপি যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি, এই ভেরিয়েবলের মধ্যে
এখানে আর কি ডেটাটা আছে। যদি এলইডিপি কিন্তু এটাও কিন্তু এটা টেক্সট, কিন্তু এটা আমরা কিন্তু কোটেশনের ভিতর লিখিনি, তার কারণ এলইডিপিকে কিন্তু এখন আমরা ভেরিয়েবল ঘোষণা করেছি। এখন ভেরিয়েবলের নাম কিন্তু কোটেশনের ভিতর আপনাকে লেখা লাগবে না। এখন এই ভেরিয়েবলগুলো লেখারও কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে, যেমন আপনাকে অবশ্য var কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এরপর আপনি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার কাজ হলো যে আপনি সাধারণভাবে ভেরিয়েবলের নাম দেওয়ার নিয়ম হলো আমরা যদি এ বি সি ডি এক্স ওয়াই জেড দিই কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো না দিয়ে আমরা প্রোগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম দেব। যেমন মনে করেন আপনি লিখলেন যে var ফার্স্ট নাম্বার, ধরেন আপনি এখানে লিখলেন var ফার্স্ট নাম্বার, FIRST ফার্স্ট। এখন এই নাম্বারটা আপনি এখানে কিন্তু স্পেস দিতে পারবেন না, এখানে ফার্স্ট নাম্বার, এখানে কিন্তু আপনি স্পেস দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্টের রুল অনুযায়ী এখানে স্পেস রাখা যাবে না, যেটাকে ভেরিয়েবল ঘোষণা করবেন তার ভিতরে স্পেস রাখা যাবে না। হয় এটার ভিতরে একটা আন্ডারস্কোর দিতে হবে, অথবা আপনি যেটা করবেন ক্যামেল কেস ব্যবহার করবেন। ক্যামেল কেস বলতে আপনি এখানে দুইটা ওয়ার্ড কিন্তু আমরা একসাথে করতেছি, ফার্স্ট এবং নাম্বার, এই দুটো ওয়ার্ড একসাথে করতেছি, তাহলে লাস্টের অর্ডার এনটা আপনি বড় হাতের দিবেন, ফার্স্ট নাম্বার। তাহলে এখানে বোঝা যাবে কি ফার্স্ট একটা ওয়ার্ড এবং নাম্বার আর একটা ওয়ার্ড। এবার আপনি হয়তো ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু আপনি দিতে পারেন কত, ধরেন আপনি দিলেন 9, তার ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু আপনি 9 দিলেন। যেহেতু এটা নাম্বার, এজন্য আমরা কোটেশন মার্ক ব্যবহার করলাম না। এখানে কিন্তু অবশ্য আমাদের কোটেশন মার্ক না, কিন্তু আমাদের সেমিকোলন মার্ক দিতে হবে, কারণ এখানে একটা স্টেটমেন্ট শেষ হয়েছে। এবার ধরেন আপনি লিখলেন যে var লাস্ট নাম্বার, এখানে আমরা আন্ডারস্কোর দিয়েও লিখতে পারি, নাম্বার ইজ ইকুয়াল টু, ধরেন আপনি লিখলেন 5। এখন আপনি মনে করেন এই দুটো সংখ্যা একসাথে যোগ করবেন, তাহলে এখানে কিন্তু আপনি ভেরিয়েবলটা, এখন একটা বিষয় বোঝেন, এই দুটো সংখ্যা কিন্তু আপনি বিভিন্নভাবে যুক্ত করেন, কিন্তু এক্সেল যারা বোঝে তারা কিন্তু জানে যদি আপনি এটা যুক্ত করেন তাহলে দুইটা সংখ্যা যুক্ত করার জন্য এক্সেলে 3টা ঘর লাগে, 3টা রুম লাগে এক্সেলে, বা 3টা ফিল্ড লাগে। তো এখানেও কিন্তু এক একটা ফিল্ডকে যদি আপনি ভেরিয়েবল ধরেন, তাহলে এখানেও কিন্তু আরেকটা ভেরিয়েবল লাগবে। তাহলে আপনি ধরেন আরেকটা ভেরিয়েবল নিলেন যে var, ধরেন এটা আপনি যোগ করব, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে var আমরা যদি x দেই কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমরা x না দিয়ে এখানে কি লিখবো, আমরা লিখবো var এডিশন, এডিশন বা অ্যাডেড লিখতে পারি আমরা, var অ্যাডেড ইজ ইকুয়াল টু, ধরেন আমি এবার কি লিখবো, এখানে ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো যুক্ত করবো। তাহলে এখানে আমি ভেরিয়েবল দুটোর নাম লিখবো, এখানে আমরা ব্র্যাকেট দিতেও পারি বা সহজে দিতে পারি যে var, আমি বলছি যে অ্যাডিশন ইজ ইকুয়াল টু কি, আমি দুটো সংখ্যা যুক্ত করছি, যে ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার যুক্ত করে অ্যাডেডের ভিতর আমরা রাখছি। তাহলে এখানে আমরা লিখলাম কি ফার্স্ট নাম্বার, এখানে শো করবে FIRST, এই যে ফার্স্ট নাম্বার শো করছে, প্লাস আমরা কি দেবো লাস্ট নাম্বার, তাহলে লাস্ট নাম্বার, এটা অন্য একটা ফাংশনে চলে যাচ্ছে, আচ্ছা আমরা এটা ব্র্যাকেট দিয়ে রাখি, বার ফার্স্ট নাম্বার প্লাস এখানে স্পেস দেই LST লাস্ট নাম্বার, আমরা এই দিয়ে রাখলাম। এখন যদি আমরা ধরেন, তাহলে এখানে বোঝেন যে এখানে আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করেছি, সেই ভেরিয়েবল এখানে কয়েকটা ভেরিয়েবল ঘোষণা করেছি, var LDP একটা, var p একটা, কিন্তু এখন এর একটা ধরেন আমাদের একটা প্রোগ্রাম, তো এর ভিতরে আমরা এই var ফার্স্ট নাম্বার 9 এবং var লাস্ট নাম্বার ইজ ইকুয়াল টু 5, এই দুটোকে আমরা অ্যাডেড করেছি, অ্যাডেড করে এখানে অ্যাডেড করেছি, কিন্তু করে রাখছি কিসের ভিতরে, var অ্যাডেডের ভিতরে, মানে আরেকটা মেমোরিতে রাখছি, আরেকটা জায়গায় রাখছি, এক জায়গায় রাখছি ফার্স্ট নাম্বারের মানটা। মানে আপনি যেমন একটা যোগ করেন, যখন আপনি ধরেন যে আপনাকে 5 আর 5 যুক্ত করতে দেওয়া হয়, তখন প্রথম 5টা কিন্তু আপনার স্মৃতিতে থাকে, দ্বিতীয় 5টাও আপনার স্মৃতিতে আপনি নেন, তারপরে কিন্তু যুক্ত করেন। আপনাকে একসাথে যদি 50টা ডিজিট দেওয়া হয় তাহলে কিন্তু আপনি যোগ করতে পারবেন না, কারণ আপনাকে স্মৃতিতে কিন্তু রাখতে হবে, রেখে এগুলো প্রসেস করে তারপর আপনি যুক্ত করবেন, হয়তো 2-3টা সংখ্যাতে। কিন্তু কম্পিউটার তো এরকম, কম্পিউটার তো মনে হয় হয়তো 2 একটা সংখ্যা, তাকে আপনি হয়তো বুঝছেন যে 5 আর 9 আর 5 যুক্ত করবে, তার জন্য আলাদা জায়গায় এত কেন, এত কিছু ঘোষণা করা, আপনাকেও এটাই করা লাগে বা এটাই করা লাগছে, মানে ঠিক আপনি যেভাবে করছেন এখানে ঠিক সেভাবে বোঝেন। আপনি কিন্তু যখন 9 আর 5 যুক্ত করবেন তখন কিন্তু আপনি 9টা আপনার ব্রেনটা কিন্তু রয়েছে, না থাকলে কিন্তু আপনি যুক্ত করতে পারছেন না। তো এখানেও ঠিক একই কাজটা করা লাগবে। এখন যদি মনে করেন যে var অ্যাডেডের ভিতর কি আছে এটা আমি দেখব,
তাহলে আপনি এখানে জাভাস্ক্রিপ্টের 4 ভাবে রেজাল্টটা দেখা যায়। আমি সিম্পলি একটা পপ আপ বক্সের রেজাল্টটা দেখি, তার জন্য আমি এখানে লিখি যে অ্যালার্ট এল না, সেটা তো ঠিক আছে, জাস্ট মতো বুঝাচ্ছি। তো এই পর্যন্ত আমরা এখানে ভেরিয়েবলটা বুঝছি, তাই না? এর ভেরিয়েবলের বিষয়টা আমরা বুঝে গেছি। এখন এখানে মেন বিষয় হলো জাভাস্ক্রিপ্টের বিষয়ে আপনাকে এটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? আমরা যদি এই কোডটা মানে জাভাস্ক্রিপ্ট হিসেবে ঘোষণা দেই, তাহলে এখানে আমাদের কি করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এসআরসিতে চলে গেছে। এখন আমরা কোডটা যদি এখানে স্ক্রিপ্টের মধ্যে দিয়ে দেই, তাহলে এটা এখন জাভাস্ক্রিপ্ট অনুযায়ী কাজ করবে। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমরা ভেরিয়েবল কিভাবে লিখতে হবে বা এগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখবো জেএস ডাটা টাইপ, মানে জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ। জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ প্রথমে তো দুটো ভাগ রয়েছে, একটা হলো প্রাইমেটিভ আর একটা হলো অবজেক্টিভ। প্রাইমেটিভের ভিতরে রয়েছে বুলিয়ান, নাল, আনডিফিনাইট, নাম্বার, স্ট্রিং, এগুলো আমরা দেখবো এখন। তা বুলিয়ানের ভিতরে যদি আমরা বুলিয়ান ডাটা দেখি, বুলিয়ানের ভিতরে সাধারণত দুইটা ডেটা রয়েছে, যে একটা হলো ট্রু এবং ফলস। এখানে দুইটা ডেটা রয়েছে বুলিয়ানের ভিতরে, জাস্ট ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে? ইয়েস নোর জন্য ব্যবহার হবে, বা কোনো তথ্য সত্যকে মিথ্যা এগুলো চেক করা হবে এই দুটো ভ্যালু ব্যবহার করে। তাহলে ট্রু এবং ফলস হচ্ছে কি বুলিয়ান ডেটা টাইপ। তারপরে কি আছে? এরপরে আছে নাল। নাল বলতে আসলে ধরুন আপনি একটা ভেরিয়েবল এভাবে ঘোষণা করলেন, নাল বলতে আসলে সেখানে কোনো ডেটা নেই, এখন বুঝাবে। জাস্ট আপনার এমন একটা প্রয়োজন আসছে যে সেখানে আপনাকে বলতে হবে যে এখানে কোনো ভ্যালু নেই। জাস্ট নাল বলতে আপনি এটুকু জানলে হবে যে আপনার, ধরেন আমি লিখলাম যে var is equal to, ডিরেক্টলি লিখে দেওয়া হবে যে নাল is equal to, এখানে আমি লিখে দিলাম যে নাল NULL। তার মানে এই ভেরিয়েবলের ভিতরে আসলে কিছু নেই, এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? var is equal to নাল, তার মানে আমি বুঝাচ্ছি যে এর ভিতরে কিছুই নেই, মানে এ যে ভেরিয়েবলটা ঘোষণা করা হয়েছে এই ভেরিয়েবলের ভিতরে আসলে কিছুই নেই, জাস্ট জায়গাটা দখল সে নিছে। এখানে একটা জায়গা সে দখল নিছে কম্পিউটারের মেমোরিতে কিংবা আপনার প্রোগ্রামে, কিন্তু এখানে আসলে কোনো এই যে ভেরিয়েবলটা নিছেন আপনি, এই ভেরিয়েবলের ভিতরে আসলে কোনো ভ্যালু দেওয়া নেই। আচ্ছা, এরপরে বিষয় হলো আনডিফাইনাইট। আনডিফাইনাইট বলতে, আনডিফাইনাইট ডেটা বলতে জাস্ট ফর আপনি একটা ভেরিয়েবল ফার্স্টে ঘোষণা দিলেন, ধরেন যে var আপনি লিখলেন, লেখার পরে আপনি এখানে কোনো ভ্যালু না দিয়ে এখানে কমা দিয়ে সেমিকোলন মার্ক দিয়ে শেষ করে গেছেন। তার মানে এখানে বোঝা গেল যে আপনি জাস্ট ফর নামের একটা ভেরিয়েবল আপনি নিছেন, বা এখানে আপনি অন্য নাম দেন, ধরেন আপনি বি নামের একটা ভেরিয়েবল নিছেন, মানে একটা ঘোষণা করেছেন যে এর ভিতরে কিছু রাখবেন, কিন্তু আসলে এর ভিতরে কিছু নেই, রাখেননি। মানে আপনি রাখতে পারেন যদি মনে করেন যে পরে আপনি রাখবেন, তাহলে আপনি কিন্তু ইচ্ছা করলে রাখতে পারেন। এখন আপনি কিছু রাখেননি, কিন্তু পরে আপনি ইচ্ছা করলে রাখতে পারেন। ঠিক সেরকম একটা বিষয়, মনে করেন যে আপনার গার্লফ্রেন্ড ফোন দিছে আপনাকে বলছে যে এখন দুপুরে বাজারে যাব, মার্কেটে যাব, এরকম কথা বলছে। এখন আপনার কাছে ধরেন যে টাকা নেই, আপনি আপনার ফ্রেন্ডকে বলছেন যে আমাকে কিছু টাকা দেওয়ার দরকার। আপনার ফ্রেন্ড বলছে যে ঠিক আছে আমি দুপুরে দিয়ে দেবো। এখন আপনি ভেরিয়েবলটা কিন্তু ঘোষণা দিয়েছেন যে আপনার বাজারে যাওয়ার দরকার বা মার্কেটে যাওয়ার দরকার, ভেরিয়েবলটা এখন ঘোষণা দিবেন। এখন যাবেন কখন? যদি আপনার ফ্রেন্ড টাকা দেয় তাহলে মনে করেন ভেরিয়েবলের ভিতরে আপনি টাকাটা রাখবেন, তারপরে যাবেন। এখন আপনি দুপুরে ফোন দিয়েছেন যে আপনার ফ্রেন্ড টাকা দেয় কিনা, এখন সে যদি টাকা দেয় তাহলে কিন্তু আপনি ভেরিয়েবলের ভিতর রাখলেন, মানে যেতে পারলেন। মানে এক কথায় আপনি একটা জায়গা মনে করেন করছেন, মানে এখানে কম্পিউটার একটা মেমোরিতে জায়গা নিছেন যে আমি এখানে মানে কিছু একটা রাখবো। মানে ভেরিয়েবল ঘোষণা করা মানে তো এর ভিতরে কিছু একটা রাখা, একটা মেমোরি আপনি নিচ্ছেন যেখানে আপনি কিছু একটা রাখবেন, কিন্তু কিছুই রাখেননি এখানে। তাহলে এটা হচ্ছে আনডিফিনাইট ভেরিয়েবল। বা এক কথায় সিম্পলি চিন্তা করেন, আমরা যখন গুগলে কিছু খোঁজ করি, গুগলে যখন খোঁজ করে গুগল পাই, নির্দিষ্ট সময়ের ভিতর পাই, তখন সে জানায়
পাইলে তো আমাদের সামনে মেসেজটা দিচ্ছে। আর যদি সে তথ্যটা না পায় তাহলে কি বলে যে কিছুই পায়নি। তাই কিছুই পায়নি মানে কিন্তু এখানে নাল ভ্যালু থেকে সে দিচ্ছে। আর আনডেফিনাইট বলতে কি, আনডেফিনাইট বলতে তাহলে এখানে আপনার ভেরিয়েবল আপনি ঘোষণা করেছেন জাস্ট একটা, কিন্তু এখানে আসলে আপনি কিছুই রাখেননি। আচ্ছা, তারপরে এখানে আছে স্ট্রিং। স্ট্রিং বলতে আমরা যে টেক্সটগুলো ব্যবহার করতেছি, এখানে আমরা যে টেক্সটগুলো ব্যবহার করতেছি জাস্ট ফর, ধরেন আমরা লিখতে পারি যে var a ইজ ইকুয়াল টু, আমরা হয়তো কিছু টেক্সট এখানে রাখলাম। কিন্তু স্ট্রিং ব্যবহার করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্য ডাবল কোটেশন ব্যবহার করব। আমরা যে সাধারণ অ্যালফাবেট ব্যবহার করি, টেক্সট ব্যবহার করতে যাই আর কি, টেক্সট ফরম্যাটটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। অবজেক্ট এখানে হলো সবচেয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজের, আপনি এখন বর্তমানে যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সবগুলো হলো এই ডেটা টাইপ ব্যবহার হয়। যেমন আপনি পিএইচপি যান, পাইথন যান, জাভা যান, জাভা স্ক্রিপ্ট তো আছেই, এগুলো সব হলো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজ? অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা অবজেক্ট নিয়েই গঠিত। আর অবজেক্ট ডেটা টাইপের ভিতরে কি কি আছে? অ্যারে, অবজেক্ট ফাংশন, ডেট আছে, রেগুলার এক্সপ্রেশন আছে। তো অবজেক্টটা আসলে কি আমরা এটা জানি কিনা? অবজেক্ট বলতে আপনারা কি বুঝছেন? এটা অবজেক্টটা আসলে কি? যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আপনি খুব সহজেই মানে আপনার আয়ত্তে আসবে যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা বোঝেন। তাহলে মানে যে ল্যাঙ্গুয়েজে আপনি জানেন, কেন পিএইচপি যান, পাইথন যান, জাভা স্ক্রিপ্ট যান, জাভায় যান, রুবি, সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের প্রথম আমাদের বুঝতে আসলে অবজেক্টটা কি। মানে অবজেক্টটা আসলে আমরা যে কোনো জিনিসকে আপনি অবজেক্ট বলতে পারেন। যে কোনো জিনিস, পৃথিবীতে যে জিনিস আছে সেটা কিন্তু একটা অবজেক্ট। কিন্তু এটা অবজেক্টটা কিভাবে? এখানে অবজেক্টের একটা ইংরেজি অর্থ রয়েছে কিন্তু বস্তু, এরকম কিছু রয়েছে। কিন্তু এখানে আমি এটা কিভাবে ব্যবহার করছি দেখেন, যে এখানে অবশ্য অবজেক্টটা সামথিং মানে কোনো কিছু, কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার হয়। অবজেক্ট বলতে এখানে কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার, এটা তো সহজ কথা, কিন্তু এটা আসলে কঠিন কি হলো। আর অবজেক্টের ভিতরে দুইটা জিনিস থাকবে, অবজেক্টের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হলো প্রপার্টি থাকবে, একটা হলো মেথড থাকবে। একটা প্রপার্টি, একটা মেথড। কিন্তু এটা আমি মনে হয় খুব একটা ইমেজের সাহায্য যদি আমি নেই এটার জন্য, ওটা হলো মেথড থাকবে। তাই অবজেক্ট একটা জিনিসের ভিতর থেকে আপনি প্রপার্টি আর মেথডটা কিভাবে বুঝবেন, এটা একেবারে আপনি যদি ইংলিশে একটু বোঝেন তাহলে এটা সহজ। যেমন মেথডের ভিতরে আপনি ভার্বটা ধরতে পারেন, মেথডের ভিতরে আপনি ভার্বটা ধরতে পারেন, কিন্তু এটা কোনভাবে ভার্বটা হবে দেখেন। আর প্রপার্টি বলতে নাউনটা ধরতে পারেন, নাউনের ভ্যালুটা হলো মানে প্রপার্টি যেটা থাকবে তার ভ্যালুটা অ্যাডজেক্টিভ হিসেবে আপনি ধরতে পারেন। কিভাবে দেখেন, একটা ডগের কথা যদি ভাবেন তাহলে ডগের প্রপার্টিতে আপনি ব্রিড ধরতে পারেন, সাইজ ধরতে পারেন, এজ ধরতে পারেন, কালার ধরতে পারেন। ঠিক আছে, ব্রিডের মানে এই কটা প্রপার্টি সার রয়েছে। এবার এই ডগটা কি কি কাজ করতে পারে, মানে সে ইট খেতে পারে, এটা কিন্তু মেথড। স্লিপ, সে ঘুমাতে পারে, সিট বসতে পারে, রান। তাহলে এখানে আমরা ডগকে নিয়ে যদি এটা ভাবি তাহলে এর ভিতরে আমরা দেখছি তার সাইজ, এজ, কালার, এটি হচ্ছে তার প্রপার্টি। আর মেথড হচ্ছে কি তার কাজগুলো, অর্থাৎ আপনি ভার্বকে চিন্তা করেন। আর মেথড লেখার সময় এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এই জন্য ভার্বের পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। অন্য আরও একটা ইমেজ যদি আপনি দেখেন, যে কোনো ইমেজ ধরেন আপনি এখানে যদি একজন স্টুডেন্টের কথা ভাবেন, তা স্টুডেন্টের ভিতরে এখানে অবজেক্ট বোঝানো হয়েছে। স্টুডেন্টের ভিতরে ধরেন আপনি এখানে অন্য একটা জনের বোঝানো হচ্ছে, এই জন্যই আপনারা এটা দেখেন না, আমি যেটা বলছি সেটা জানেন। একজন স্টুডেন্টকে আপনি যদি অবজেক্ট ভাবেন তাহলে এখন স্টুডেন্ট ঠিকই না, এখানে মনে করেন একজন নামকে আপনি অবজেক্ট ভাবেন, স্টুডেন্ট আবার অন্য একটা বিষয়। ধরেন এখানে রয়েছে কি জনকে আপনি অবজেক্ট ভাবেন, তাহলে এবার জনের প্রপার্টিটা কে কে হবে? তাহলে জনের নাম হবে প্রপার্টি, জনের এজ হবে প্রপার্টি, আর তারপর জনের যদি কোনো পেশা থাকে সেই পেশাটা হবে প্রপার্টি। এবার তার মেথডটা কি হবে? জন কি কি কাজ করতে পারে? জন খেতে পারে, জন নাচতে পারে, তারপরে মানে জন ঘুমাতে পারে। তার মানে এক কথায় জন যে কাজগুলো পারে, অর্থাৎ ভার্বটা হচ্ছে কি মেথড। আচ্ছা, এবার আরেকটা পিকচারে দেখেন, এখানে আপনি এই পিকচারটা দেখেন না, জাস্ট একটা গাড়িকে চিন্তা করেন। মনে করেন আপনি ভলভো নামের একটা কারের কথা আপনাকে বলছি, এই কারটা এখানে সবগুলো আপনার দরকার নেই, এখানে একটাকে ভাবেন। যে এখানে ভলভো নামের একটা কার আছে, এই কারটা ধরেন আপনি অবজেক্ট, এখানে ক্লাস বনাম অবজেক্ট বোঝানো আছে, এখানে সবগুলো পিকচার দেওয়া। তাহলে ভলভো নামের যে কার আছে, এই কারটা যদি অবজেক্ট,
তাহলে অবজেক্টের ভেতর কিন্তু দুইটা জিনিস থাকবে, একটা হলো প্রপার্টি আর একটা হলো মেথড। তাহলে এই ভলভো কারের ভেতর প্রপার্টি কি কি আছে আপনারা লেখেন, যাদের রোলগুলো বিজোড় আছে তারা প্রপার্টি লিখবে, আর যাদের রোলগুলো জোড় আছে তারা এখানে মেথড লিখবে। ধরেন ভলভো নামে একটা কার, বা আমি মার্সিডিজ নামের একটা কার বলছি, ধরেন জাস্ট একটা কারের কথা আমি বলছি, একটা গাড়ি বা একটা মোটরসাইকেলের কথা ভাবেন। এখন এই মোটরসাইকেলটা ধরে নেন অবজেক্ট, মানে পৃথিবীতে যা কিছু আছে এক কথায় সবই অবজেক্ট। তো এই অবজেক্টকে আপনি ভাগ করেন, যে আমি একটা জাস্ট একটা কারের কথা বলছি, কারের ভিতরে প্রপার্টি কোনটা মেথড কোনটা, এটা আপনারা ভাগ করে যাদের রোলগুলো বিজোড়ে রয়েছে তারা প্রপার্টি, যাদের রোলগুলো জোড়ে রয়েছে তারা মেথড লিখবে। যদি আমরা এটা বোঝেন তাহলে তো আপনারা লিখতে পারবেন। তাহলে এটা চ্যাট বক্সে জানান। প্রপার্টি থেকে স্টেট থাকে, অনেকটা অবস্থা থাকে, আর মেথডে কি তার ডু সামথিং, কোনো কাজের কথা থাকে। ফাংশন প্রসিডার, যেটা ডু সামথিং, এটা আমাদের কাজ করার সময় কি করা লাগবে, ফাংশন এবং প্রসিডারে রূপান্তর করা লাগবে, ফাংশন ব্যবহার করা লাগবে। তো এখানে প্রপার্টি হতে গেলে তার বিষয়ে কি থাকবে, অ্যাট্রিবিউট অর স্টেট। অ্যাট্রিবিউট তো আপনারা জানেন, আমরা HTML করার সময় আমরা অ্যাট্রিবিউট করেছেন, এখানে এসে সেটা কিছুটা প্রপার্টি হয়েছে, ঠিক আছে। তো এখানে প্রপার্টিতে দেখেন যখন আমরা কারের কথা বলছি, তাহলে কারের সাইজ, আয়তন, সাইজটা, তারপর কালারটা, এইটা হচ্ছে কি কারের দামটা, কারের প্রাইস, এইগুলো হচ্ছে প্রপার্টি। আর এর মেথড কোনটা হচ্ছে কত স্পিডে চলে, ঠিক আছে, মানে এইগুলো তার স্পিডি, তারপর মনে করেন গিয়ার বা ঘুরানো, হ্যাঁ হ্যাঁ কত এইগুলো মানে কাজটা কি কি কাজ, গাড়িটা কি কি কাজ করতে পারে, এই কাজটা হচ্ছে কি মেথড। যেমন এখানে দেওয়া হয়েছে দেখেন যে এখানে প্রপার্টি, যদি কারকে আপনি অবজেক্ট, কার তো অবজেক্ট, তাহলে এর মেথড কি কি, এর মেথড রয়েছে প্লেট নাম্বার। প্লেট নাম্বারটা কি এর অধিকারে রয়েছে, এটা অবস্থা। কালারটা ব্লু, এটা একটা অবস্থা, এটা হলো প্রপার্টির সাথে যাচ্ছে, মানে। আর এই প্রপার্টিটা হতে গেলে কি হওয়া লাগবে, নাউন। প্রপার্টিটা নাউন আর ভ্যালুটা অ্যাডজেক্টিভ। আপনি যেটা HTML এ করেছেন, HTML CSS এ করেছেন প্রপার্টি, বা HTML এ করেছেন আপনি অ্যাট্রিবিউট দিয়েছেন, এই এলিমেন্টের অ্যাট্রিবিউট দিয়েছেন। আর প্রপার্টিতে আপনি CSS ও ব্যবহার করছেন, প্রপার্টি ভ্যালু আপনি CSS দিয়েছেন, কিন্তু এখানে প্রপার্টিটা কিন্তু নাউন হয়। এখানে প্রপার্টিটা কি নাউন, আর ভ্যালুটা কি অ্যাডজেক্টিভ। যেমন প্লেট নাম্বার, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আপনি ইংলিশে যদি ভাবেন তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। কালারটা ব্লু, তাহলে কালারটা নাউন আর ব্লুটা হলো অ্যাডজেক্টিভ, একটা গুণ বোঝাচ্ছে। তো এখানে জাস্ট ফর ম্যানুফ্যাকচারার, তাহলে মার্সিডিজ, মডেল নাম্বার, তারপর গিয়ার টাইপ, অটোমেটিক, এইগুলো কি আছে প্রপার্টি আছে। এবার মেথডে কি আছে, মুভ টু ফরওয়ার্ড, সামনে যেতে পারে, মুভ টু ব্যাকওয়ার্ড, পিছনে যেতে পারে, মুভস টু রাইট, ডাইনে ঘুরতে পারে, মুভস টু লেফট, বামে ঘুরতে পারে, স্টপ, থামতে পারে, থামানোর কাজটা করতে পারে। তাহলে এই কাজগুলো কিন্তু মেথড। তাহলে মেথডে কি হচ্ছে, একটা জিনিসের কাজকে বোঝাচ্ছে সে কি কি কাজ পারে। আর প্রপার্টিতে কি বলা হচ্ছে, তার কি কি আছে। সে কি করতে পারে, ইস। তার মধ্যে কি আছে, এটা হলো প্রপার্টি। তাহলে মেথড এবং প্রপার্টি এবং অবজেক্ট, অবজেক্ট বলতে আসলে সবকিছুই অবজেক্ট। এখন কর্তা নিজেই হলো অবজেক্ট, ঠিক আছে। যে কোনো কাজ, যে টপিক নিয়ে আপনি আলোচনা করবেন সেটা হলো অবজেক্ট। আর টপিকের ভিতর যেটা রয়েছে এটাকে আমরা দুটো ভাগ করতেছেন, তাহলে একটা হলো প্রপার্টি আর একটা হলো মেথড। তাহলে মনে হয় প্রপার্টি এবং মেথডে কি আর কারো কোনো সমস্যা আছে? তাহলে ফাংশন ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এবং সেটা স্মল লেটারে। ফাংশনের অবশ্যই একটা নাম দিতে হবে, আর ফাংশনের ভিতর যদি প্যারামিটার প্রয়োজন হয় তাহলে আপনাকে প্যারামিটার দিতে হবে। আচ্ছা, এইখানে ফাংশনের এগুলো দেওয়ার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে ফাংশন কি কাজ করবে সেই কাজটা বলে দিতে হবে। যেখানে আপনি কি কাজটা করছেন, ধরেন আপনি এই যে এখানে ধরেন আপনি একটা ফাংশন বানাইলেন, বানায় এখানে আপনি এর ভেতরে একটা নাম্বার যোগ করবেন, তাহলে সেই যোগ করার কাজটা আপনাকে এখানে বলে দিতে হবে। দেওয়ার পরে আপনি রেজাল্ট পাওয়ার জন্য, ফাংশনের রেজাল্ট পাওয়ার জন্য অবশ্য ফাংশনকে কল করতে হবে। আর কল করতে হবে কিভাবে, এখানে নিউ ফাংশন নাম দিয়ে কল করতে হবে। জাস্ট পরে ফাংশনের রেজাল্টটা যদি আমরা দেখি তাহলে আপনাকে আবার লিখতে হবে নিউ ফাংশন,
এখানে আপনাকে প্যারেনথেসিস দিতে হবে। তাহলে এখানে মানে ফাংশন যখনই আপনি ব্যবহার করবেন তখন ফাংশনের নাম না ব্যবহার করা পর্যন্ত ফাংশন আপনাকে রেজাল্টটা দিবে না। আচ্ছা, এরপরে আছে কি আমাদের ডেট। ডেট বলতে ডেট ডেটা টাইপ, তারিখ সময় এই সমস্তগুলো আছে। তারপর রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন জাস্ট ফর কিছু সিম্বলের সমন্বয়ে গঠিত। আমরা যেগুলো সিম্বল জানছি, তাহলে আমরা এখানে জানছি অবজেক্ট অ্যারে, মানে অ্যারে, অবজেক্ট, ফাংশন, ডেট এবং রেগুলার এক্সপ্রেশন। আরেকটা বিষয় আমরা জানবো সেটা হল ক্লাস। এখানে আমরা সিএসএস একটা ক্লাস সম্পর্কে জানছি, কিন্তু জাভাস্ক্রিপ্টে আপনার ক্লাস বলতে যদি আমরা ক্লাস এবং অবজেক্টের ভিতরে একটা ডিফারেন্স দেখি, জাস্ট ফর আমি এখানে যে পিকচারটা দিচ্ছি এটা আশা করি খুব সহজেই বোঝা যাবে। জাস্ট ক্লাসটা কিছুটা কমান্ড নাউনের মতো। ধরেন যে কার যখন আমরা বলছি তখন কার কিন্তু একটি ক্লাস, কিন্তু কারের ভিতরে যখন আমরা নামগুলো বলছি যেমন মার্সিডিজ, তারপরে অন্য অন্য যে নামগুলো আমরা বলছি তখন সেটা হয়ে যাচ্ছে অবজেক্ট। যেমন এখানে কার একটা ক্লাস। এখন কার বলতে যেমন কমান্ড নাউনের মতো এখানে যে কোনো কার হতে পারে, কারণ সেটা আদি হতে পারে, নিসান হতে পারে, ভলভো হতে পারে, মার্সিডিজ, বিভিন্ন কার হতে পারে। এখন এই কারকে যখন আলাদা আলাদা নাম দেওয়া হচ্ছে নামগুলো হয়ে যাচ্ছে অবজেক্ট, আর কারটা কি হচ্ছে যেটা কমান্ড নাউনের মতো আসলে আচরণ করছে সেটা হচ্ছে ক্লাস। যেমন এখানে স্টুডেন্টকে আপনি যদি স্টুডেন্ট দেখেন, স্টুডেন্ট ক্লাস, তাহলে স্টুডেন্টের ভিতরে স্টুডেন্ট কিন্তু কমান্ড নাউন, এর ভিতরে আপনার কি আছে এটা আলাদা আলাদা নাম, এই নামগুলো আলাদা আলাদা অবজেক্ট হচ্ছে, আর অবজেক্টের ভিতরে থাকছে কি মেথড এবং প্রপার্টি। তাহলে আমরা অলরেডি বুঝছি কি অবজেক্ট, মেথড, আমরা বুঝছি ক্লাস কি, অবজেক্ট কি, মেথড কি এবং প্রপার্টি কি, এগুলো আমাদের আশা করি যে ক্লিয়ার হয়েছে। আমরা এখানে সংজ্ঞায় কি বলছি, যেটা ব্যবহার করা যায় স্টোর ডাটা, ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ভেরিয়েবলটা কি আপনার একটা ঘর বলতে পারেন, যেখানে আপনি কিছু ডেটা রাখতে পারেন। ঘর বললেও ভুল হবে, এখানে আপনি একটাই ডেটা রাখতে পারবেন ভেরিয়েবলে, কেননা অ্যারে তখন আমার অন্যরকম পেশাল আপনার বাঁধবে। তাহলে আপনি ভেরিয়েবলকে কি ভাববেন যে একটা জাস্ট ফর আপনাকে একটা স্থান দেওয়া হয়েছে যে এখানে আপনি কিছু রাখতে পারবেন। আপনি একটা রেজিস্ট্রেশন করছেন ভেরিয়েবল, যখন আপনি একটা নাম দিচ্ছেন, জাস্ট এখানে যখন আপনি বললেন যে ভার, ধরেন এখানে আপনি বলছেন কি যে ভেরিয়েবল এ বা ভেরিয়েবল, ধরেন আমি লিখলাম যে ভার আমি, ঠিক আছে। এখন এখানে কিন্তু একটা জিনিস বুঝবেন, ইজিকল টু, কিন্তু এখানে আপনি ম্যাথে যে ইজিকল বুঝছেন এখানে কিন্তু এটাকে ইজিকল টু ধরলে কিন্তু হবে না, এটা কিন্তু ভ্যালু অ্যাসাইন বলতে হবে। এখানে ইজিকল টু না বলতে এখানে বলতে হবে ভ্যালু অ্যাসাইন করা হলো, যে আমি যে নামটা লিখলাম, আমি যেটা লিখলাম, আমি একটা ভ্যালু, এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, এর ভিতরে আমি ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। এর ভিতর কি আছে, এর ভিতর মনে করেন যে 100 আছে, ঠিক আছে। তো এই যে ভার আমি, এই আমি একটা কিন্তু মেমোরি ভেরিয়েবল, মূলত একটা কম্পিউটারে একটা নির্দিষ্ট জায়গা নিচ্ছে। এই আমি ভিতরে এখানে অনেকগুলো ভেরিয়েবল আপনি লিখতে পারেন। তো এই আমের ভিতর কত আছে, ভ্যালুটা এখানে কত আছে 100। তাহলে এটা ভেরিয়েবলটা মূলত কি করা হচ্ছে, একটা ডেটা স্টোর করার জন্য ব্যবহার হচ্ছে, একটা মেমোরি, এক কথায় ওয়ান কাইন্ড অফ মেমোরি। আচ্ছা, এবার যদি আপনি বলেন যে ফাংশন, ফাংশনে আমরা প্যারামিটার যুক্ত করছি, এর মানে এখানে কিন্তু আমরা ভেরিয়েবল রাখছি না। এখানে প্যারামিটার বলতে ফাংশনটা কি কাজ করবে তার একটা তথ্য দেওয়া আছে। আর ফাংশনটা আপনি যদি প্র্যাকটিক্যাল বোঝেন তাই একটা মেশিনের মতো। ধরেন মেশিন বলতে কি, ধরেন যে আপনি একটা মেশিন কিনলেন, যেটা দিয়ে আপনি মনে করেন যে গুঁড়া করতে পারে, সে মেশিনটা কি করতে পারে, গুঁড়া করতে পারে, মানে যা তার ভিতর দেবেন সেটা গুঁড়ো হয়ে যাবে। যদি আপনি ইট দেন, ইটটা গুঁড়ো হয়ে যাবে। যদি ধান দিয়ে দেন তার ভিতরে, তাহলে ধান সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে। যদি আপনি গম দিয়ে দেন, একই গুঁড়া হবে। তাহলে ওই মেশিনটার কাজ কি, গুঁড়া করার কাজ। এখন ওই মেশিনে আপনি যা দিবেন সেটা গুঁড়া করতে বাধ্য। এখন ফাংশনটা ঠিক এরকম, আপনি একটা ফাংশন বানালেন, যে ফাংশনের কাজ কি, এখানে গুঁড়া করে দেবে। তাহলে ওর ভেতরে আপনি যাই রাখবেন, সেটা ধান, গম, চাউল, আপনি যা রাখবেন এক কথায় সে গুঁড়া করে দেবে। তাহলে ফাংশন কিন্তু একটা কাজের মেশিনের মতো কাজ করবে। ধরেন আপনি এখানে একটা ক্যালকুলেটর বানালেন, সেখানে আপনি একটা ফাংশন দিয়ে বলবেন যে একটা প্লাস দিচ্ছেন, যে এই করলে প্লাস হবে, ওই করলে মাইনাস হবে, এবার একটা কাজের এক বলছেন। ভেরিয়েবলে আপনাকে ডেটা রাখতেছেন আপনি, আর ফাংশনে আপনি কি করছেন, একটা মেশিন, মানে সেটা একটা মেশিন বানাচ্ছেন, সেটা দিয়ে আপনি যে কোনো কাজ, যে কাজের জন্য ফাংশনটা বানাচ্ছেন, ধরেন আপনি একটা মেশিন বানালেন,
সেটা আপনি গুঁড়া করার জন্য তো একটা মেশিন আপনি বানাইছেন, তাহলে ওই মেশিনটা শুধু গুঁড়া করবে। এবার ধরেন আপনি একটা মেশিন বানাইছেন, সেটা হলো যদি আপনি সরিষা দেন তাহলে তেল হবে, তাহলে একটা মেশিন আপনি কিনে নিয়ে আসলেন যে সরিষার মেশিন, সরিষা ভাঙানো মেশিন, যাতে সরিষা দিলে তেল হয়ে যায়, তেল বাহির হয়। তাহলে আপনি ওখানে যাই দিবেন, এখন সে যদি আপনি ইট দেন তাহলে সেটা তেল বাইর করার চেষ্টা করবে, যদি নাও পারে তাহলে মেশিন নষ্ট হয়ে গেলে সেটা তেল বাইর করার চেষ্টাই করবে। আবার যদি মনে করেন ওখানে যদি আপনি চাউল দেন, তাহলে ওখানে চাউলের ভিতরে যদি তেল থাকে তাহলে সে তেল বাইর করার চেষ্টা করবে। মানে সেই মেশিনটার কাজ কি? শুধু তেল বাইর করা। আবার যদি আপনি একটা অন্য মেশিনের কথা ভাবেন, আপনি মনে করেন যে একটা ফিল্টারের কথা ভাবেন, ফিল্টার কি করে? পানি, যদি ফিল্টারে পানি রাখেন তাহলে পানিটা পরিষ্কার করে, তাহলে ওই মেশিনের কাজ কি? শুধু পানিটা পরিষ্কার করবে। এখন ওখানে যদি আপনি পানি দেন তাহলে সেটা পরিষ্কার করার চেষ্টা করবে, যদি আপনি ওখানে পানির জায়গায় পানির পরিবর্তে তেল ব্যবহার করেন একই, সে পরিষ্কার করার চেষ্টা করবে। এখন এখানে ভেরিয়েবল আর ফাংশন কিভাবে এক হয়ে যাচ্ছে আমি তো নিজেই আপনাকে প্রশ্ন করছি, এখন কিভাবে এক? এখন কি আপনি ক্লিয়ার, না আরো বেশি ক্লিয়ার করা লাগবে? আর এখানে অপারেটর কি করছে? অপারেটরে আপনার এই অপারেটরটা একটা কাজ করে দিচ্ছে, ধরেন এখানে আমি মাইনাস অপারেটর দিলে মাইনাস করছে, প্লাস অপারেটর দিলে প্লাস করবে। আচ্ছা, এখন তাহলে এখানে আমাদের আর কি কিছু এখান থেকে মনে হয় লাগবে না। সেখানে আমাদের আরো একটা জিনিস খুবই দরকার, সেটা হলো আপনার, আমরা একটা জিনিস এখান থেকে এখানে এড়িয়ে গেছি মনে হয়, অ্যারে। ঠিক আছে, এখানে আমরা ডেটা টাইপে একটা বিষয় বলি না এখন, সেটা হলো অ্যারে। আপনি আর একটা জিনিস আপনাকে খুবই, আপনার করে পাস ছাড়বে না। ঠিক আছে, আপনি যদি প্রোগ্রামার হন আর যদি অ্যারে সম্পর্কে না জানেন তাহলে আপনি কিছুই জানেন না। মানে অ্যারে ছাড়া কোনো প্রোগ্রাম আসলে হয়তো চলবে, কিন্তু চলার কথা না। মানে এমন কোনো কাজ নেই যেটা অ্যারে ছাড়া আপনি করতে পারেন। বিশেষ করে ওয়ার্ডপ্রেসে যখন আমরা থিম ডেভেলপে যাব, তখন যদি আপনি অ্যারে না জানেন তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। তো আসলে এখানে অ্যারেটা আসলে কি? আমরা প্রথম অবজেক্ট বলতে এখানে অ্যারেটা আমরা বাদ রেখে চলে গেছিলাম। আশা করি আপনাদের অন্য যে ডেটা, ভেরিয়েবল, ফাংশন, ডেট, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। নাল, আনডিফাইন্ড, নাম্বার, স্ট্রিংস, এগুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা করতে যাচ্ছি অ্যারে। এখন অ্যারেটার বিষয়ে আগে বোঝেন যে অ্যারোটা আমাদের কেন লাগবে। অ্যারের বিষয়ে আপনি এখানে যদি আমরা একটা লিখি, এখানে জাস্ট ধরেন ভেরিয়েবল, এখানে আমি যেটা সংজ্ঞায় যেটা বলছি, জাভাস্ক্রিপ্ট অ্যারে ইউজড টু স্টোর মাল্টিপল ভ্যালুস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। মানে একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে আপনি কি করতে পারেন? অনেকগুলো ডেটা রাখতে পারেন। কিভাবে? যেমন দেখেন এখানে, এখানে আমি একটা এক্সাম্পল দিছি। ধরেন এখানে আমি বললাম যে ভার কার, একটা কার ওয়ানের নাম দিলাম আমি। এখানে আপনাদের আর একটু সহজ করে দিই, এখানে আপনি কার জিরো লেখেন, ভার জিরো, কার জিরো ইজ ইকুয়াল টু একটা নাম দিলাম আমি, ভার ওয়ান ইজ ইকুয়াল টু, কার ওয়ান ইজ ইকুয়াল টু ভলভো, ভার কার টু ইজ ইকুয়াল টু, ধরেন আমি নাম দিলাম বিএমডব্লিউ। তাহলে এই নামগুলো যখন, এখন এখানে মাত্র তিনটে নাম, এই জন্য আমার লিখতে সমস্যা হচ্ছে না। কিন্তু এমন ক্ষেত্র আসবে, ধরেন আপনি একটা স্কুলের কথা ভাবেন, এখন আপনি এখানে স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের কি আপনি এইভাবে নাম দিয়ে পারবেন? যে এখানে ধরেন আপনি এখন কি প্রত্যেকটা স্টুডেন্টের যে স্টুডেন্ট ওয়ান ইজ স্টুডেন্ট ওয়ান এত, স্টুডেন্ট টু এত, এভাবে তখন কিন্তু আপনি আর নাম দিতে পারবেন না। যদি একটা দুটো ভ্যালু হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? নাম দিতে পারবেন। যে ভার একটা ভেরিয়েবল নিলেন, যে ভেরিয়েবলের ভিতরে আপনি একটা মান রেখে দিচ্ছেন, ভ্যালু রেখে দিচ্ছেন। কিন্তু যখন দেখা যাচ্ছে আপনার একটা, আপনি হসপিটালের কথা ভাবেন, সেখানে দৈনিক কত রোগী আসে, ভর্তি হয়, কত মানে কত মানুষজন, এখন আপনি কি প্রত্যেকবার এইগুলো প্রত্যেকের জন্য আলাদাভাবে ভেরিয়েবল ঘোষণা করতে পারবেন? নিশ্চয় না। তাহলে আপনাকে এমন কিছু করতে হবে, এটা অটোমেটিক্যালি ভেরিয়েবল ক্রিয়েট হবে এবং সেগুলোর একটা আলাদা নামও তৈরি হয়ে যাবে। তো এইগুলো করার জন্য এক কথায় যে একসাথে আপনি ভেরিয়েবল এই নামগুলো না দিয়ে, ধরেন এখানে আমরা ভার জিরো ইজ ইকুয়াল টু এটা দিছি, ভার ওয়ান ইজ ইকুয়াল টু ভলভো দিছি, ভার টু ইজ ইকুয়াল টু কার টু ইজ ইকুয়াল টু বিএমডব্লিউ দিছি। এখন দেখেন এইগুলো আপনি এই তিনটা বাদ দিয়ে এইভাবে না লিখে আপনি এখানে কিভাবে লিখতে পারেন? ভার কার্স, এখানে কার্স বলে কথা না, আপনি এখানে এস না দিলেও হবে। এখানে এসটা আমরা আপনি দিছি অনেকগুলো কার্স বোঝাতে, এটা কোনো ব্যাপার না। এখানে আপনি ভার, এখানে আবার কিসে কোন দিকে যাচ্ছে, ইনস্পেক্ট এলিমেন্ট হয়, এখানে ভার কার ইজ ইকুয়াল টু নিউ অ্যারে, একটা অ্যারে ঘোষণা করলেন আপনি,
করে এবার আপনি অ্যারের ভ্যালুগুলো দিয়ে নেন। অ্যারের সবচেয়ে একটা বড় বিষয়, আপনি যখন অ্যারের ভিতরে স্ট্রিং লিখবেন তখন আপনাকে কিন্তু এরকমভাবে ডবল কোটেশন দিতে হবে, দেওয়ার পরে বা সিঙ্গেল কোটেশন আপনি ইউজ করতে পারেন, এখানে কমা দিতে হবে, একটা ভ্যালু পাওয়ার পর আপনাকে কমা দিয়ে দিতে হবে। এবার যখন আপনি এভাবে ঘোষণা করছেন, মনে করেন এখন var কার ইজ ইকুয়াল টু নিউ অ্যারে, অ্যারে দেওয়ার পরে এখানে আপনি কি লিখছেন যে এখানে প্রথম যখন সব দিচ্ছেন তার মানে এখানে কি হচ্ছে, এই কার জিরো ইজ ইকুয়াল টু কিন্তু এইটাই, যখন এটা রেজাল্ট আপনি পাবেন তখন এখানে এই জিরোটা লাগবে। তার মানে এখানে অ্যারে যখন আপনি ভ্যালু ধরবেন তখন প্রথমে জিরো থেকে শুরু করতে হবে, 0 1 2 এভাবে, মানে কম্পিউটার এখানে জিরো থেকে শুরু করবে, ইন্ডেক্সটা শুরু হবে কোথা থেকে, জিরো থেকে। এখানে যদি আমি আরও একটা ভ্যালু এখানে যুক্ত করি, ধরেন এখানে আমি যুক্ত করলাম যে অবশ্য আমার ডাবল কোটেশন মার্ক ব্যবহার করতে হবে, যে মার্সিডিজ CITIS ইত্যাদি ইত্যাদি, এরকম আমি কিছু দিলাম। তার মানে এইটার ইন্ডেক্সের নাম্বার তাহলে কত হচ্ছে, এটা হলো 0, অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু আপনার দেওয়া লাগবে না, এটা অটোমেটিক্যালি মানে প্রোগ্রাম এটা করে নেবে। যখন আপনাকে অনেকগুলো মাল্টিপল ভ্যালু থাকবে আর এরকম অ্যারে নিয়ে আপনাকে কাজ করা লাগবে বেশি, অ্যারেটা আপনাকে সবচেয়ে ভালো করে বুঝতে হবে। তাই এখানে অ্যারে নিউ, যখন আপনি একটা ভেরিয়েবল, কিন্তু কার কিন্তু একটা ভেরিয়েবল, এটার কথা আপনি বলে দেন, ধরেন এটার কথা এখন বাদ, এটা নেই কিন্তু এখানে ওপরেরটুকু আপনি বলে দেন, আপনি নিচেরটুকু ধরেন। তো এখানে var কার ইজ ইকুয়াল টু নিউ অ্যারে, তার মানে কি একটা অ্যারে আমি ঘোষণা করলাম, করে এই অ্যারের ভিতর আমি ভ্যালুগুলো দিছি, কিন্তু এই নামগুলো আমি দিছি, ধরেন এখানে আমি অন্য নামও দিতে পারি, নাম আপনি যাই দেন সেটা তো সমস্যা না, BMW মার্সিডিজ ইত্যাদি ইত্যাদি। এখন এইখানে যখন ভ্যালুগুলো আমি দেখবো, এখানে সবগুলো তো কারের ভিতর লেখা, তার মানে কিন্তু এটা কার 0 মানে কিন্তু এটা, কার 1 মানে যখন আপনি রেজাল্ট দেখবেন তখন আপনার এটা লাগবে, কার 2 মানে এই BMW, var মানে কার 3 মানে মানে মার্সিডিজ। W3 স্কুল থেকে একটু দেখি, জাস্ট লার্ন জাভাস্ক্রিপ্ট। আচ্ছা এখানে দেখেন যে প্রথমে লিখছে কি ইন্ট্রোডাকশন, জাভাস্ক্রিপ্ট দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি, ইজি টু লার্ন, সেগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে এখানে কি আছে, নেক্সটে যাই, নেক্সটে ইন্ট্রোডাকশনে কি বলছে, দিস পেজ এই যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, যেটা আমরা ডম বলছি আর কি, যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট ওয়ান অফ মেনি জাভাস্ক্রিপ্ট HTML মেথড, ঠিক আছে। আর মেথড বললে এই প্যারেনথেসিসটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে, মেথডের পরে অবশ্য প্যারেনথেসিস, যেখানে আমরা ভার্ব বলছিলাম ভার্বের পরে প্যারেনথেসিস দিতে হবে। আর মেথডের অন্য একটা নাম রয়েছে ফাংশন, মানে ফাংশনের অন্য নাম হলো মেথড, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ফাংশনের নামটা মেথড বলা হয়। এখানে ফাংশনের মতোই কাজ করবে, কিন্তু এটা মেথড হিসেবে আপনাকে বলতে হবে। আচ্ছা এরপরে ইন্ট্রোডাকশনে তাহলে এখানে হাউ জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ, এই কম বেশি এখানে দেখে নেবেন আপনারা। এরপরের ইসে যদি আমি যাই, নেক্সটে যদি যাই, আমি জাস্ট যেখানে বোঝানোর মতো সেগুলো বুঝাই দেবো। দ্য স্ক্রিপ্ট ট্যাগ, আপনাকে জাভাস্ক্রিপ্টে কী করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। ট্যাগের মধ্যে যেমন এখানে দেখেন এ করেছে স্ক্রিপ্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি, এখানে আইডি বলতে HTML পেজের যে আইডিটা আছে সেই আইডিটা এখানে বসাইছে। এই যে এখানে দেখেন একটা জাভাস্ক্রিপ্ট ইন বডি, এখানে একটা পেজ নিয়েছিল, সেই পেজের আইডিটা এখানে বসানো হয়েছে আর কি। তারপরে যদি আমরা যাই এখানে জেস আউটপুটে যদি আমরা যাই, আউটপুটগুলো কীভাবে আপনি জাভাস্ক্রিপ্টের আউটপুটগুলো দেখতে পারেন। এখানে দেখেন যে ইউজিং ইনার HTML, এগুলো আমরা আলোচনা করব, মানে প্র্যাকটিক্যালে দেখব। ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করে, তারপরে উইন্ডো ডট অ্যালার্ট ব্যবহার করে, এখন বর্তমানে আর উইন্ডো ডট অ্যালার্ট ব্যবহার করা লাগে না, জাস্ট অ্যালার্ট লিখলে হবে। কনসোল লগ ব্যবহার করে আর কি আপনি ব্রাউজারে যেখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি ওখানে আর কি কনসোল লগ ব্যবহার করে আপনি এটা দেখতে পারেন। তবে জেএস স্টেটমেন্টটা কীভাবে ব্যবহার করা হচ্ছে, জেএস স্টেটমেন্টটা আমরা দেখি।
যে স্টেটমেন্ট যেমন জাস্ট ফর যে কোনো স্টেটমেন্টের পরে অবশ্যই আপনাকে সেমিকোলন মার্ক ব্যবহার করতে হবে, যেটা আমরা বলছি। যেমন বার এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবল ঘোষণা করে নেওয়া হয়েছে, এবার এখানে মানে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এটার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ বলে। প্রথমে বলে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, কিন্তু এভাবে না করলেও কাজ করবে, জাস্ট ভার এক্স করলে কাজ করবে। আর জাভাস্ক্রিপ্ট ইজি ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এই কারণে, আপনি যদি এখানে ভার না দেন, যদি আপনি জাস্ট এখানে এক্স ইজিক্যাল টু 5 লেখেন, তারপরে জাভাস্ক্রিপ্ট বুঝে নেবে যে আপনি এটা ভেরিয়েবল ঘোষণা করেছেন। তো এখানে ইনিশিয়ালাইজ করে নিয়েছে প্রথমে ভেরিয়েবল এক্স ওয়াই জেড, এটা ইনিশিয়ালাইজ প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, তারপরে বললো যে এক্স ইজিক্যাল টু 5 ওয়াই ইজিক্যাল টু 5। আমরা এটা অন্যভাবে বলছিলাম, আমরা বলছিলাম ভার এক্স ইজিক্যাল টু 5 ওয়াই ইজিক্যাল টু 5 এভাবে, ভার জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই, এরকমভাবে আপনি করতে পারেন। আচ্ছা, আর প্রত্যেকটা স্টেটমেন্টের পরে অবশ্যই আমাকে সেমিকোলন ব্যবহার করতে হবে। জাভাস্ক্রিপ্টের সেন্টেন্সটা যদি আমরা দেখি, সেন্টেন্সটা কি আছে, এই যে এখানে সেন্টেন্সের ভিতরে আপনার কয়েকটা বিষয় এখানে দিয়ে দিয়েছে। দ্য জাভাস্ক্রিপ্ট সেন্টেন্স ডিফাইন টু টাইপস অফ ভ্যালু, দুই ধরনের ভ্যালুর কথা বলা হচ্ছে। ফিক্সড ভ্যালুস কল্ড লিটারেলস অ্যান্ড ভেরিয়েবল ভ্যালু কল্ড ভেরিয়েবলস। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট syntax rule fixed values are the number are written to without decimal। এখানে আপনাকে যেমন জাভা যারা করে তাদের এখান থেকে আবার এখানে টার্গেট করে বলে দিতে হয় যে এটা ডেসিমাল, ফ্লোট নাম্বার, ফ্লোট ইনফ্লোট এগুলো বলে দেওয়া লাগবে, কিন্তু এখানে এটা করা লাগে না আর কি। ধরো ট্রাই ইয়োরসেলফে যাই। আচ্ছা না, আমরা এটা যাব না, আমরা লিটারেলসের বিষয়। জাভাস্ক্রিপ্ট আমরা এইচটিএমএল কমেন্টস ব্যবহার করতে পারি। জাভাস্ক্রিপ্টের কমেন্টটা কীভাবে দিতে, এখানে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে আপনাকে কমেন্ট দিতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ, বা আপনি স্ল্যাশ স্টার দিয়েও পিএসপির মতো কমেন্ট এখানে ব্যবহার করতে পারবেন। জেস ভেরিয়েবলে কি আছে, ভেরিয়েবল যেমন আপনার এক্স ওয়াই জেড, তবে ইন দিস এক্সাম্পল এক্স ওয়াই জেড অ্যান্ড জেড আর ভেরিয়েবল ডিক্লেয়ার্ড উইথ ভার কিওয়ার্ড, মানে ভার কিওয়ার্ড ব্যবহার করে আপনাকে ভেরিয়েবলটা ঘোষণা করতে হবে। এর ভিতরে কনস এবং কনস্ট্যান্ট এবং লেট ও ভেরিয়েবল হিসেবে ধরা হয়। এই যে ইউজিং লেট অ্যান্ড কনস্ট, এটা আপাতত এখন জেস অপারেটর। আচ্ছা, অপারেটরগুলো আমার ওখানে ছিল না, এখানে আপনাকে অপারেটরগুলো দেখে নিতে হবে। যেমন এখানে কি কি আছে, প্লাস মাইনাস এখানে অনেকগুলো আছে, এখানে একটা শক দেওয়া আছে, শকটা থেকে আমি দেখতে যাচ্ছি। অর্থাৎ এখান থেকে অপারেটর ডিসক্রিপশন, প্লাস ব্যবহার করা এডিশনের জন্য, মাইনাস ব্যবহার করা সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন ইন আচ্ছা, তারপর এটা ডিভিশন, এটা তো মডুলাস বলা হচ্ছে জাস্ট ফর আপনি এক কথায় আমরা যেটা রিমাইন্ডার হিসেবে ব্যবহার বলতে পারি আর কি। ধরেন আমরা 5কে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ ব্যবহার হয়, এটা মডুলাস, সে ভাগশেষের কাজটা আমরা এই মডুলাস অপারেটর ব্যবহার করতে পারি। এরপর এটা আপনাদের জানা আছে কিনা জানেন, প্লাস ইনক্রিমেন্ট করবে, একবার এক এক করে ইনক্রিমেন্ট করবে, মাইনাস এক এক করে ডিক্রিমেন্ট করবে। তার মানে এরকম, ধরেন আমি যদি একটা ভেরিয়েবল এখানে ঘোষণা করি, যে এখানে একটা ভেরিয়েবল আমি ঘোষণা করলাম যে var a ইজ ইকুয়াল টু, ধরেন আমি 10 দিলাম, দেওয়ার পরে আমি পরবর্তীতে বললাম var b ইজ ইকুয়াল টু, আমি বললাম যে a প্লাস প্লাস। তার মানে কি হবে, এখানে এর মান 1 করে বাড়াবে, মানে প্রত্যেকবার এখানে আসলে এটা যখন আমরা ফর লুপ ব্যবহার করব, ফর লুপে আর কি আবর্তনের পরে এই প্লাসটা আমরা ব্যবহার করি, যাতে প্রত্যেকবার একবার লুপ হওয়ার পরে এক এক করে, মানে এইখানে এ প্লাস প্লাস মানে ঠিক এরকম এ প্লাস 1। আপনি এটা যদি আমাদের ভাষায় বলেন তাহলে এটা প্রোগ্রামের ভাষায় না বলে এটা যদি আপনি আমাদের ভাষায় বলেন তাহলে এটা এইরকম আসবে, এ প্লাস 1। এ প্লাস প্লাস মানে আপনাকে বলতে হবে এ প্লাস 1, কিন্তু এ প্লাস প্রোগ্রামে এটা না বলে এখানে বলা হয় এ প্লাস প্লাস, অর্থাৎ ইনক্রিমেন্ট করবে, এক ঘর করে এখানে ইনক্রিমেন্ট করে দেবে। কি নামটা আমি বুঝিনি আমি। আচ্ছা, এরপরে কোন অপারেটর আছে, এখানে মাইনাস মাইনাস ঠিক প্লাস প্লাস এর বিপরীতটা, জেস অ্যারিথমেটিক। এখানে কি বলছে, অ্যারিথমেটিক অপারেটর, এগুলো সেম একই প্রায় বোঝাচ্ছে, আপনারা দেখে নেবেন একটু। আচ্ছা, এরপর আছে অ্যাসাইনমেন্ট।
অ্যাসাইনমেন্টে কি কি এইখানে একটু দেখেন, এগুলো আমাদের কম বেশি ব্যবহার করা লাগবে। ধরেন ইকুয়াল টু মানে কিন্তু ইকুয়াল না, ইকুয়াল মানে কিন্তু ভ্যালু অ্যাসাইন করা হয়, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে ইকুয়াল আমরা যেটা ইকুয়াল বলি এটা ডাবল ইকুয়াল দিয়ে বোঝায়। আমরা যে ইকুয়াল মানে এক্স ইজ ইকুয়াল টু 10 জানি আমরা, মানে এক্স এর সমান কিন্তু 10 মানে কি এক্স ইজ ইকুয়াল টু 10 মানে আমরা জানি কি, ধরেন লেফট হ্যান্ড সাইডে এক্স রয়েছে, তাহলে এক্স এর ভ্যালু 10 মানে ওয়াই এর ভ্যালু 10 মানে দুজনেই সমান ধরি আমরা। কিন্তু জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইজ ইকুয়াল টু কে অ্যাসাইন করা বলে, ভ্যালু অ্যাসাইন করা। অ্যাসাইন মানে কি আপনি রেখে দিচ্ছেন, মানে এক্স ইজ ইকুয়াল টু 10 মানে কি 10 কে আপনি এক্স এর ভিতর রেখে দিচ্ছেন, তার মানে এই না যে এক্স ইজ ইকুয়াল টু মানে এক্স এর সমান 10 ও সমান, আমরা ম্যাথমেটিকে যেটা বুঝি। কিন্তু এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে আপনাকে ওভাবে না ধরে আপনাকে এইভাবে ধরতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু 10 মানে কি 10 কে আপনি এক্স এর ভিতরে রেখে দিচ্ছেন। এখন এখানে এক্স ইজ ইকুয়াল ভ্যালুটা অ্যাসাইন করা হয় এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এটা তো বুঝলেন, প্লাস এখানে প্লাস ইজ ইকুয়াল টু এর মানে কি এক্স প্লাস ওয়াই, সেম অ্যাজ মানে আমরা যেটা এভাবে লিখি, এই যে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা এখানে এভাবে লেখা হয়। সেখানে এত বেশি দরকার নেই প্যারা নিয়ে, তাহলে আমরা আস্তে ধীরে বুঝবেন। ডেটা টাইপে যাই, জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপে, কনসেপ্ট অফ ডেটা টাইপ, জাভাস্ক্রিপ্টে সেটা ডাবল ইকুয়াল বলতে হবে। আর এখানে ডাবল ইকুয়াল, আচ্ছা ট্রিপল ইকুয়াল মানে কি ইকুয়াল ভ্যালু আর ইকুয়াল টাইপ, এটা আমি বুঝাবো অবশ্য প্রোগ্রাম যখন আমি জাভাস্ক্রিপ্ট কোড করব। আমরা যেটা মাথায় রাখেন যে ইকুয়াল ভ্যালু আর ইকুয়াল টাইপ, এটা কি আমি বুঝাবো। এখানে নট ইকুয়াল মানে হলো আপনার ঠিক এটির বিপরীত, এটা যা আছে তার বিপরীত। আচ্ছা এখানে নট মানে এক্সক্লামেশন, ডাবল ইজ ইকুয়াল টু মানে ঠিক এই তিনটে ইকুয়ালের বিপরীত। এটা গ্রেটার দেন, এটা আমরা জানি, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু। আর এখানে টার্নারি অপারেটর, এটা আমরা জানার দরকার, আমি যখন কোড করাবো তখন বলবেন, আমি ব্যাখ্যা সব বুঝাই দেবো। এখানে ইফির টার্নারি অপারেটর মাত্র জাভাস্ক্রিপ্টে একটাই রয়েছে, যেটা এখানেও আপনি ভ্যালু দিয়ে আপনি ট্রু না ফলস এটা দেখতে পারেন। এখানে কি টার্নারি অপারেটর দিছে নাকি, এরা অনেক কিছু আছে, এগুলো আপনার সবগুলো এখানে জাস্ট এগুলো দরকার হলে আমি যখন কোড করবো এটা বলবেন। আচ্ছা তারপরে অ্যারিথমেটিক গেল, ডাটা টাইপ গেল, ফাংশনটা একটু দেখি। ফাংশনে এখানে কি কি আছে, ফাংশন যেমন দেখেন আমরা যেটা বলছিলাম যে ফাংশন মাই ফাংশন, এটা হলো ফাংশন ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্য ফাংশন কি একটা ব্যবহার করতে হবে। মাই ফাংশন আপনাকে অবশ্যই একটা নাম দিতে হবে, এখানে প্যারামিটার, এখানে p1 p2 দিছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনার দি ফাংশন টি দ্য প্রোডাক্ট অফ p1 and p2, এইখানে কাজটা করবে, কি কাজ করবেন সেটা এখানে করে বলে দিতে হবে। এরপর আমরা যাই হলো অবজেক্টে। অবজেক্টে এখানে কি বলছে, এটা গাড়ি দিকে দিয়ে বুঝাইছে। আচ্ছা এখন আমরা